পয়া বলছিল নিজেই সবার চোখে ছোট হয়ে গেল, আমাকেই বাড়ি থেকে তাড়িয়ে দেবে ভেবেছিল, নিজেই বাড়ি থেকে বেরিয়ে যাবে। যে রাজবীরকে কষ্ট দেয় রাজবীর তাকেই কষ্টে ফেলে দেয়। কি হয়েছে? কুল, চল না ভাই, মাথায় এত চাপ নিয়ে কি করবি বলতো? কাম অন ব্রাদার, যা হয়ে গেছে হয়ে গেছে। আরে ভাই, তোরা আমার বাবাকে চিনিস না রে। যদি আমার বাবা জানতে পারে না তাহলে কিন্তু আমাকে খুব বকবে। অন্য ফোন তো ছাড় ভাই, খুব পেটাবে। তুই মারার জন্য ভয় পাচ্ছিস? তাহলে তোকে গিয়ে সেই প্রাইমারি স্কুলে পড়তে হবে। তুই বললে আমরা গিয়ে তোকে প্রাইমারি স্কুলে ভর্তি করে দিই। আরে ভাই, রাজবীর কোথায় বলতো? নে, এই তো এসে এসে গেছে ভাই। কি কুল টি শার্ট ভাই। আরে, কেমন আছিস? কি খবর? ভাই কি খবর? তোদের কি মনে হয় তোদের ছাড়া আমি কোনো কাজ করতে পারি? এটা তোর জন্য। ভাই ওয়াও, এটা তোর জন্য। ভাই এটা তো সেই টি শার্টটা যেটা আমি স্বপ্নেতে কেনার চেষ্টা করছিলাম। থ্যাংক ইউ ভাই, লাভ ইউ। আরে ওঠ, এর কি হয়েছে? কি হলো অমন? মোবাইলের চিন্তা আর বাবার মারের ভয়, দুটো ব্যাপার আছে ভাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করে নে, মজা করে নে ভাই। আমি জানি যে আমার কি চিন্তা হচ্ছে। আমন, তুই আমার বন্ধু তো নাকি? আর এরকম একটা ছোট ব্যাপার নিয়ে তুই বিরক্ত? এই নে, এতে হবে? না ভাই, আমার এত টাকার দরকার নেই। আরে রাখ না ভাই, তুই আমার বন্ধু তো আরে নাকি? ভাই রাখ না। আর এমনিতে ফোন কেনার পর পার্টি তো দেবেই। ভাই পার্টির কথা ছাড়, পার্টি বন্ধুদের হবে, জন্য বন্ধুদের জীবন দিয়ে দেবো। কি হলো ভাই? কিছু না ভাই, একটা ছোট্ট ব্যথা আছে। আচ্ছা, তাহলে এবার বন্ধুদেরকে মিথ্যে কথা বলবি? তুই যতই চেষ্টা করিস না কেন আমাদের থেকে লুকানোর, কিন্তু লুকোতে পারবি না। ভাই তুই খুব ভালো মানুষ, কিন্তু এসব জিনিসকে চেপে যাস না ভাই। ভাই তোরা ছাড় না, কিছু বললে তো নতুন ভাবে কিছু বদলে যাবে না। ছোট্ট একটা ব্যথা ভাই, আমার জন্য তোরা মুডটা স্পয়েল করিস না প্লিজ। তোর যদি কখনো কিছু দরকার হয় না, তোর যদি মনে হয় আমাদের প্রয়োজন, আমরা আছি তোর সাথে, বুঝেছিস? একদম। হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই, সবসময় আমরা তো আছি। সাথে তুই তো আছি। আমার বন্ধু। ইয়ে! ইয়ে! হ্যাপি বার্থডে আমার সোনা। হ্যাপি বার্থডে দাদা। থ্যাংক ইউ সোনা। ওরে, তোর বাবাও দাঁড়িয়ে আছে এখানে, আমায় প্রণাম কে করবে? বাবা, মায়ের পর তো তোমাকেই প্রণাম করবো, তাই না? হ্যাঁ, তাহলে চলে আয়। ভালো থাক, বেঁচে থাক বাবা, অনেক বড় হ, মুখ উজ্জ্বল কর সবার। এবার তোমার সব কাজকর্ম শেষ হয়ে থাকলে পার্টি করি। আরে 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 সোনা মা আমার, পার্টি হবে তো? কোনো পার্টি হবে না এখন, কিন্তু কেন? কারণ রাজবীর নিজের বার্থডে পালন করে না, তাই তোদেরও পার্টি করার কোনো প্রয়োজন নেই। আর যদি পার্টি করতেই হয় তাহলে বাড়ির বাইরে গিয়ে বন্ধুদের সাথে করতে পারিস। মা, আমি সবসময় চেয়েছি যাতে ওর জন্মদিন সেলিব্রেট করতে পারি, কিন্তু কারোর ওর জন্মদিন মনেই থাকে না। আর বাবা, তোমার তো অন্তত ওর জন্মদিন মনে থাকা উচিত, তাই না? কেন? বাবা কেন মনে রাখবে, মা কেন নয়? তুই না যখন কথা বলবি তখন একটু ভেবে চিন্তে বলবি। মা, আমি তো শুধু... এক মিনিট সীমা, দেখ বাবা, তোর ঠাকুমার কি আমার জন্মদিন মনে থাকে? আর যদি মনে নাই থাকে তাতে কি এলো গেল, কিচ্ছু এসে যায় না। এই ব্যাপারটা এখানেই শেষ করো। আচ্ছা, এটা বলো তো, আমার নয়নের মণি আছে কোথায়? দাদা নিজের রুমে বসে নিজের ফেভারিট কাজটা করছে। বাহ ভাই বাহ, তুই ছবি আঁকতে এতটাই ব্যস্ত যে নিজের দাদার জন্মদিনটাও ভুলে গেলি।
আরে তোমরা সবাই, সরি আমি আসলে ওই তুমি কেন সরি বলছো? সারা রাত জেগে দাদা তোমার জন্য বার্থডে গিফট রেডি করেছে জানো? তোমার মনে হয় যে আমি তোমার বার্থডে ভুলে যাব দাদা? হ্যাপি বার্থডে দাদা। ভগবান আমার ভাগের খুশিটাও যেন তোমাকেই দিয়ে দেন। আমি শুধু তোকে চাই, আর কিছু চাই না, বুঝলি? কাজু বরফি আনার কথা ছিল না? তুই ভুলে গেছিস? তোর দাদা কাজু খেলে অ্যালার্জি হয়, তাহলে আমি কেন কাজু আনবো? মাইটস ওকে, তোমরা সবাই কেন আমার জন্য সমস্যায় পড়বে? আমি কিছু একটা খেয়ে নেবো। ভাই আমার জন্মদিন আর তুই যা ইচ্ছে তাই খেয়ে নিবি, এটা কিভাবে? আর এমনিতেও শোন, যেটা তুই খাস না সেটাই বাড়িতে আনা হবে না। জয় মা মাগো জয়। জয়। মা, রাজবীরকেও দাও। মা, আমি বলছি রাজবীরকেও ওটা দাও। ঠিক আছে বাবা, ইটস ওকে, এমনি এখানে এসেছিলাম আমি। না দাঁড়া, আশীর্বাদ নিয়ে যা। আমি দেব না। আমি নরকে যাব তাও ভালো, তবু এই মুখ পোড়াকে আমি আরতি দেব না। মা, বাচ্চাদের মতো কথা বলো না। আমার ছেলেও, আর ওকে যদি কেউ অপয়া বলে সেটা আমার গায়ে লাগবে। কেন এরকম করো? ওর সঙ্গে কোনো রক্তের সম্পর্ক নেই, আর ছেলেও নয়। আমি এই মুখ পোড়াকে কিছুতেই আরতি দেব না। ওর মার সাথে সাথে যমরাজ কেন যে ওকে নিয়ে গেল না। আরে আরতি তো নয়, পারলে আমি ওকে বিষ খাইয়ে দেব। মা, বাবা প্লিজ, তুমি ঠাম্মাকে কিছু বলো না। আমি চাই না আমার জন্য কেউ ঠাম্মাকে কিছু বলুক। যখন ভগবানই আমার সাথে এরকম করেছেন, তাতে ঠাম্মার কি করার আছে? দেখলে তো মা, আজকালকার বাচ্চারা গুরুজনদের সম্মানও করে না। ওদিকে রাজবীর তোমার সব কথা হাসি মুখে শুনে নেয়, আর তোমাকে সম্মানও দেয়। আর ও সৎ ছেলে কি করে হয়? আপনার ছেলের রক্তই তো ওর শরীরে বইছে। খুব সুন্দর গন্ধ আসছে। পায়েস বানাচ্ছ? হ্যাঁ মা, বিবেক খুব ভালোবাসে। কিন্তু তুমি এত খুশি হও না, তোমাকে দেব না। হাই সুগার আছে তোমার। জানি আমি। আচ্ছা মা, আমি একটু মার্কেট থেকে ঘুরে আসি। তুমি এতে বাদাম আর কিশমিশ ভালো করে দিয়ে দেবে, আর মনে রাখবে কাজু এতে দেবে না। আমার ছেলে রাজবীরের কাজুতে অ্যালার্জি আছে। আচ্ছা ঠিক আছে, তুমি যাও। হ্যাঁ। কত শখ! আমার ছেলে রাজবীরের কাজুতে অ্যালার্জি। ওর ছেলে না আরো কত কিছু। সাবধানে শোনা, সাবধানে। আয় এদিকে বস, দেখিস। বিবেক, জল নিয়ে আয় তো, বস শোনা। এই নে শোনা। কি হলো? কি হয়েছে ওর? ও সন্ধেবেলা থেকে বমি করছে। কি হয়েছে বাবা? পুরো শরীরটা কেমন জ্বালা করছে, আর মাথাও ঘোরাচ্ছে। কিরে বিবেক, ডাক্তারকে ফোন করেছিস? কতক্ষণে আসছেন উনি? হ্যাঁ, জাস্ট 15 মিনিটে আসছেন উনি। আসছে আরে তো? আশেপাশে কোনো ডাক্তারকে ডাকতে পারছো না? দেখছো তো কষ্ট হচ্ছে ওর। আমার ছেলে আর বোমা দুজনেই নাটকবাজ হয়ে গেছে। একবার বমি করতেই ওদের হার্ট অ্যাটাক হয়ে গেল। কিচ্ছু হয়নি,
কিছু উল্টোপাল্টা খেয়ে নিয়েছে, তাতে বদহজম হয়ে গেছে। মা সন্ধে থেকে ও কি খেয়েছে বলো তো? ক্ষীরই তো খেয়েছিল, তাও তো অর্ধেক পড়ে আছে। ক্ষীর? কে বানিয়েছিল ক্ষীর? আমি তারপরে মা। কোথায় ক্ষীর? ওই তো টেবিলে। এই ক্ষীরের মধ্যে কাজু দিয়েছে কে? ড্রাই ফ্রুট তো আমি মাকে পরে দিতে বলেছিলাম। হ্যাঁ, আমি বাদাম আর কিশমিশ দিয়েছিলাম। কাজু দাওনি তুমি? না, মা, এই বয়সে এটা আশা করিনি তোমার থেকে। হাই রঞ্জিত, আমি কোনো কাজু বাদাম দিইনি পায়েসে। ব্যাস, আর একটাও কথা শুনতে চাই না আমি। তুমি জেনে শুনে আমার ছেলেটাকে, ছি, এটা তো আমার কপাল ভালো যে ও 2-4 চামচের বেশি খায়নি। পুরোটা খেলে তো ওর প্রাণও চলে যেতে পারতো মা। আরে এখন তো তোমাকে মা বলতেও ঘেন্না করছে আমার। তুমি জেনে শুনে আমার ছেলেটাকে, ছি, এখন থেকে তোমাকে মা বলে ডাকতেও লজ্জা করবে আমার মা। আরে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি শুনছো? কিছু বলো। মা তুমি এটা কি করে করতে পারলে? দেখো তোর কি অবস্থা হয়েছে। তোর আমার উপরে কোনো ভরসা নেই? ঠিক আছে, খুব ভালো কথা। কেউ আমার উপরে ভরসা করো না। আমি এখানে থাকবো না, আমি চলে যাব এখান থেকে। ব্যাস, আমি ঠিক করে নিয়েছি। সেটাই সবার জন্য ভালো হবে। বা রঞ্জিত, আজকে সৎ ছেলের জন্য তোর দরদ একেবারে ভুতলে পড়ছে। হ্যাঁ, মার ভালোবাসা তোর কাছে কিচ্ছু না। ঠিক আছে, পরশু আমি ওদের বিয়ে বাড়িতে যাব, তখন ওখান থেকে ওখানে চলে যাব। দয়া করে সেটাই করো। সীমা, আর কতক্ষণ? হ্যাঁ মা, আনছি। বিস্কিট এই যে রাখলাম। তোমার চা। আরে বাবু, কেমন আছিস তুই? শরীর কেমন আছে এখন? এখন একটু ভালো লাগছে বাবা। আয় এখানে আয়। বস। রাতে ভালো ঘুম হয়েছে তো? হ্যাঁ মা, রাত্রিবেলা ওই ওষুধ খেয়ে ঘুমিয়েছিলাম তো, তাই তাড়াতাড়ি উঠে পড়েছি। ঠাম্মা, আমি জানি যে তুমি সবকিছু জেনে বুঝে করনি। আমার সৎ হওয়া নিয়ে তোমার প্রবলেম না, স্বাভাবিক যে কারোরই হবে। এরা আমাকে যতটা ভালোবাসে না ঠাম্মা, আমি জানি তুমি আমাকে ঠিক ততটাই ভালোবাসো। বাবা, আমার কিছু টাকা দরকার ছিল। আরে বাবু, কিছু কি বলছিস? তুই একটা কাজ কর, এই কার্ডটা রাখ। পিন নাম্বার মনে আছে তো তোর? তোর যত টাকা লাগবে তুলে নিস, ঠিক আছে তো বাবা? থ্যাঙ্কস বাবা। মা, আমি আমার বন্ধুদের সঙ্গে দেখা করে আসছি। যা। বাই মা। বাই সোনা, সাবধানে যাস। বাই ঠাম্মা। কার্ড কেন দিলে বলো তো? ও তো বাচ্চা, প্রয়োজনের থেকে বেশি টাকা পেলে বিগড়ে যাবে। সীমা, অকারণে টেনশন করে কি লাভ? রাজবীরের ওপর আমি চোখ বন্ধ করে ভরসা করতে পারি। তুমি দেখে নিও, ও কখনো কোনো ভুল কাজ করবে না।
ঠাম্মা আমায় অপয়া বলছিল, নিজেই সবার চোখে ছোট হয়ে গেল। আমাকেই বাড়ি থেকে তাড়িয়ে দেবে ভেবেছিল, নিজেই বাড়ি থেকে বেরিয়ে যাবে। যে রাজবীরকে কষ্ট দেয়, রাজবীর তাকেই কষ্টে ফেলে দেয়। মাঝে মাঝে ছোট বাচ্চারা পরিবারের ভেতর অ্যাটেনশন পাওয়ার জন্য অনেক রকম কাণ্ড করে থাকে। এটাকে আমরা খুব একটা খারাপ বলি না, কিন্তু এই যে 17 বছরের একটা ছেলে, ওর মাথার ভেতর কি চলছিল, ও কোন বিষয়ের বদলা নিতে চেয়েছিল, আর সেটা কিভাবে নিতে চাইছিল। নমস্কার, আমি ইকবাল খান। আজকের ক্রাইম অ্যালার্টের এপিসোডে আপনাদের স্বাগত। টিনেজ খুবই অদ্ভুত একটা বয়স, আর রাজবীরও ঠিক এই বয়সটা দিয়েই যাচ্ছিল, যে জীবনে এগিয়ে যাওয়ার বদলে কিছু লোকের বিরুদ্ধে রাগ আর ঘেন্না বাড়ছিল। ষড়যন্ত্র আর ঘেন্না কত দূর পর্যন্ত যেতে পারে, যত লোক ছিল তারা সেটাই দেখছিল যেটা ও দেখাতে চাইছিল। আসলে কি আর কেন এসব করছিল? ভাই, আমি তো সহ্যই করতে পারছি না। আমি জানি না তুই এরকম কি করে সহ্য করিস রে। ছাড় না ভাই, তোরা সবসময় এই বিষয়টা নিয়ে কেন কথা বলিস? ভাই, তুই বাড়িটা ছেড়ে দে। না, আমি বলছি মার খাওয়া ছাড় আর মারা শেখ। ভাই ঠিক বলছো, তুই যতবার গা এগিয়ে দিবি লোকে তোকে ততবার থাপ্পড় মারবে। একবার হাত তুলে দেখ। কি বলছিস তোরা ভাই? আমার মা মারা যাওয়ার পর এরাই আমার দেখাশোনা করেছে, ভালো স্কুলে পড়িয়েছে, অ্যাডমিশন দিয়েছে। এরা আমার কাছে ভগবানের মতো, আর তোরা তাদের বিরুদ্ধে। ভাই তুই মহান, কিন্তু তোর মতো মানুষের জন্য যাই করতে হোক না কেন আমরা করব। তুই শুধু একবার বলে দেখ রাজবীর, বলে দেখ। আর তোর ফ্যামিলিতে শুধু সৎ মা বাবাই নেই, আমরাও আছি। উই আর আ ফ্যামিলি, উই আর আ ফ্যামিলি, উই আর আ ফ্যামিলি, ব্রো। মা, কি সব বলছো তুমি? এরকম বলো না, একটু বোঝার চেষ্টা করো। কেন এরকম বলো? মা, মা তুমি শুনছো তো? মা, তুমিও তখন থেকে একই কথা বলছো, এই বাড়ি ছেড়ে যাওয়ার কথা একদম ভাববে না। না, আমি এখানে থাকবো না। যেখানে একটা বাইরের ছেলের জন্য আপন লোকের জায়গা হয় না, আমি সেখানে থাকবো না। মা, তুমি জানো তো রঞ্জিত কতটা শর্ট টেম্পার্ড। কেন এসব নিয়ে তুমি ভাবছো বলো তো? আমি ওর কথায় কোনো রাগ করিনি, কিন্তু তুমি তো কিছু বলতে পারতে। তুমি ভুলে গেছো আমি তোমার জন্য কত অন্যায় করেছি। মা, আমার সব মনে আছে। মা, আমি ওসব কথা কি করে ভুলতে পারি? ভোলা সম্ভবও নয়। না বৌমা, তুমি ভুলে গেছো ওই মুখ পোড়া আর ওর মা আমার ছেলেকে কিভাবে ফাঁসিয়েছে। আমি তোমার জন্য লড়াই করেছি, আর যেমন তেমন ভাবে নয়। রঞ্জিতের চোখে ওর মাকে ছোট করার জন্য আমি তোমায় সাহায্য করেছি। কোন শাশুড়ি এটা করে? হ্যাঁ মা, আমার সব মনে আছে। চিন্তা করো আমি কত ভাব করেছি ওর মাকে চরিত্রহীন প্রমাণ করার জন্য। ওই কারণেই তো রঞ্জিত ওকে ছেড়ে তোমার কাছে চলে এসেছিল, আর ও এইসব জানতে পেরে ও তখন সুইসাইড করেছিল। তার মানে আমার মা সুইসাইড করেনি, মাকে খুন করা হয়েছিল, তাও আবার সবার সামনে চরিত্রহীন প্রমাণ করে। এটাই তো ঘটনা মা। আমার মনে হয় যে রঞ্জিতের কুকর্মের ফল রাজবীর আর তার মা পেয়েছে এভাবে। তাই তো আমি নিজের ছেলের থেকে ওকে বেশি ভালোবাসি। তুমিই বলো মা, ওই বাচ্চাটার এতে কি দোষ? ওই ঘুমোসনি এখনো? আসলে ঘুম আসছিল না তো, তাই ভাবলাম যে কিছু পেন্টিং করি। ঘুমিয়ে পড় ভাই, 1টা বাজে। গুড নাইট।
গুড নাইট। গুড নাইট, গুড নাইট। আমার মায়ের মৃত্যুর জন্য এরা সবাই দায়ী। আমার মাকে এমন একটা জায়গায় আনা হয়েছিল যেখানে মা আত্মহত্যা করতে বাধ্য হয়। ভাই আমি আর সহ্য করতে পারছি না, আমি কিছু একটা করে দেবো। ওর গলাটি ভাব তাহলে আমার ঠিক কতটা কষ্ট হয়। আমি ওদের আমার নিজের ভগবান মেনেছি, ওরা আমার মাকেই মেরে ফেলেছে। ভাই কিছু একটা কর রাজবীর। আমি কি বা করতে পারি ভাই? তুই কিছু করতে না পারলে আমরা করব, তোর সব কষ্টের প্রতিশোধ নেব আমরা। আমার তো ইচ্ছা করছে ওদেরকে সব কটার গলা টিপে টিপে চুপ মারি। কর না ভাই, যদি আমরা ওদের ক্ষতি করি তাহলে আমার আর ওদের মধ্যে কি পার্থক্য ভাই থাকবে? তোর এই ভালো মানুষের জন্যই না মনে হয় যেন আমার নিজের জীবন দিয়ে দিই তোর জন্য। শোন না, তোরা এখন রেগে যাস না, আমি শপিং যাচ্ছি জুতো আনার জন্য। সবাই চল, একই রকম জুতো কেনা যাবে। ভাই রাজবীর, তোর মনটা না খুব ভালো, চল বস। রাজবীরের জামা কাপড় কত কম নোংরা হয়। তোরা দুজন কি এমন করিস বলতো? তোদের জামা কাপড় কাচতে গিয়ে আমার অবস্থা খারাপ হয়ে যায়। ওহো, বন্ধ কর তো এসব তুই। আর শোন, তোর খেলনাগুলো ঘরের চারিদিকে ছড়ানো ছেটানো থাকে, সব ঠিকঠাক জায়গায় রাখবি, নয়তো রাস্তায় তোর খেলনা থাকবে। যা গুছিয়ে রাখ। ঠিক আছে মা। আয় বস এখানে, আয় নে খা। রঞ্জিত, রঞ্জিত, আরে কি হলো কি সীমা? কি হয়েছে কি সীমা? এত চেঁচাচ্ছ কেন? তোমার শার্টের উপর এই লিপস্টিকের দাগ কোত্থেকে এলো? মুস্কান, বিবেক, তোমরা ওপরে গিয়ে পড়তে বসো। বাচ্চাদের সামনে এসব? তোমারই লিপস্টিকের দাগ হবে? আগে না, আমার কাছে এই শেডের কোনো লিপস্টিক নেই। তার মানে তুমি আমার উপর সন্দেহ করছো? হ্যাঁ, আমি সন্দেহ করি তোমাকে। এমনিতেই তোমার পাস্ট আমি এখনো ভুলিনি। সীমা, হতে পারে আমার অতীতে অনেক ভুল করে ফেলেছি আমি অতীতে, কিন্তু সেই ভুলের জন্য তো আমি ক্ষমা চেয়ে নিয়েছি তোমার কাছে। ক্ষমা করে দিয়েছি আমি তোমায়, তাই তো রাজবীরকে নিজের ছেলের মতন ভালোবাসি আমি। কিন্তু ভয় পাই তুমি আবার আগের মতন কোনো কাজ না করে বসো, যাতে আমাদের সংসারটা আবার ভেঙে যায়। বিবেক বাবা, সাবধানে বাবু, তোর কোথাও লাগেনি তো? সিঁড়ি থেকে নামার সময় একটু সাবধানে নেমো দাদা। মুস্কান, মুস্কান, কি বাবা? মুস্কান, এটা তোর খেলনা তো? হ্যাঁ বাবা। হ্যাঁ বাবা বলছে আবার। তোর এই খেলনা তুই যেখানে সেখানে ফেলে রেখে দিস। এই খেলনা থেকে বেরোনো সলিউশন সিঁড়ির ওপর পড়েছিল, তার উপর বিবেক দাদার পা পড়ায় খুনি কত বড় একটা অ্যাক্সিডেন্ট করে যাচ্ছিল, ওর হাত পা ভেঙে যেতে পারতো। কিন্তু আমি তো কি? তুইও না দিন দিন তোর মায়ের মতো বুদ্ধিহীন হয়ে যাচ্ছিস। নিজের খেলনা সাবধানে রাখবি, নইলে। কি হলোটা কি? কি হয়েছে ওকে জিজ্ঞেস করো, জিজ্ঞেস করো ওকে।
মা আমি কোনো ভুল করিনি। কি বললি? তুই কোনো ভুল করিসনি। এই খেলনাটা কার? ওরই তো এই খেলনাটা। এই খেলনার সলিউশন সিঁড়ির ওপরে পড়েছিল। সেই সলিউশনের উপর বিবেকের পা পড়ায় এক্ষুনি কত বড় একটা দুর্ঘটনা ঘটতে যাচ্ছিল। ওর হাত পা ভেঙে যেতে পারতো। বুঝতে পেরেছো তুমি? মা আমি সত্যিই রাখিনি। আমি জানি সোনা, কারণ আমি নিজে তোকে এই খেলনাটা টেবিলে রাখতে দেখেছি। এবারে ভাববার বিষয়, এই খেলনাটা এখানে এলো কি করে? এই শোন, তুই কি খবর পেয়েছিস আজকাল ওদের বাড়িতে কি সব চলছে? হ্যাঁ শুনেছি, ওর স্বামীর অন্যজনের সাথে চক্কর চলছে। কি আর করবি, ছাড় তো। এইসব বড় লোকদের বড় বড় ব্যাপার। আরে ছাড় তো, আমাদের আর কি যায় আসে। চলো তো মা। মা, এসব কথা পাড়ার লোক কিভাবে জানলো বলো তো? আমার তো কিছুই মাথায় আসছে না যে হলোটা মা কি? তুমি বলো না বাড়িতে একটা কাজের লোক রাখতে। শুধু এই গসিপ হবে দেখে আমি ভয়ে কাজের লোক রাখি না। গতবার যা ঘটেছিল, পাড়ার লোকে সেসব জানতে খুব একটা সময় লাগেনি, কিন্তু এবারে কি করে? আর এখন তো এই ব্যাপারে কোনো কথাই হয়নি। কিন্তু তুমি সত্যি করে বলো, তোমার কি মনে হয় যে আমার ছেলে এত নীচ? সত্যি বলতে কি মা, আমার ওই সময়ই রাগ হয়েছিল, কিন্তু আমি জানি মা, রঞ্জিত এবারে কোনো দোষ করেনি। ও নতুন কোনো সম্পর্কে আর জড়াবে না, এটা আমি বিশ্বাস করি। গতবার ওর অ্যাফেয়ারের ব্যাপারে 8 বছর পরে জানা গেল, যখন রাজবীরের মা আমাদের বাড়ি অবধি এসে এখন একটা কাজ পৌঁছলো। করো, রঞ্জিতের কাছে গিয়ে সোজাসুজি কথা বলো আর এইসব মিটিয়ে ফেলো। এই যে চারিদিকে এত গুজগুজ ফুসফুস হয়, সব চুপ হয়ে যাবে। মা ভাববার বিষয় হলো এটা যে রঞ্জিতের শার্টে ওই লিপস্টিকের দাগ কোত্থেকে এলো, আর পাড়ার লোক এসব জানলেও বা কি করে? মা এই সব কিছুতে আমার কিরকম অদ্ভুত লাগছে। দেখো, তুমি অন্যের এক ছেলেকে মানুষ করছো, ঘরের শত্রু বিভীষণ। এমনটা যেন না হয় যে তোমার মনে হতে পারে দুধ কলা দিয়ে কলসাপ পুষেছো। মা তুমি একদম ঠিক বলছো। আমায় নিজেই একবার সবকিছু দেখে শুনে নিতে হবে। বাদ দাও মা, তুমি গুড্ডির বিয়েতে মুস্কানকে একটু নিয়ে যাও না। ততক্ষণ অবধি এদিকের অবস্থা ঠিক হয়ে যাবে আর ওর মনটাও ভালো থাকবে। ঠিক আছে মা, ওর জিনিসপত্র তুমি গুছিয়ে রেখো, 2 ঘন্টার মধ্যে আমরা বেরোবো। চলো। হ্যাঁ বলুন। হ্যাঁ হ্যাঁ, আমার কথা শোনো। আচ্ছা শুনুন না, আমি একটু পরে আপনাকে ফোন করছি। কি হলো কি সীমা, পাগল হয়ে গেছো তুমি? তুমি কি দেখতে পাচ্ছ না যে আমি ফোনে জরুরি কথা বলছি? কি দেখবো? এই দেখো, এই লিপস্টিক, এই চুলটা, আর এই যে দেখো ফটোগ্রাফ। কি হয়েছে? দেখেছো? কি দেখবো? হ্যাঁ, দেখার মতো কি আছে এতে? পেন্টিং এর একটা স্ট্রোকই তো, কেউ করে ফেলেছে হয়তো। ছোট ছোট ব্যাপারে এত মাথা গরম করা এটা পেন্টিং এর স্ট্রোক নয়। তুমি দেখতে পাচ্ছ না? এই পেন্টিংটা রাজবীর ইচ্ছে করে বানিয়েছে, আর তুমি এটা ভালো করে জানো যে রাজবীরের থেকে বেশি ওর তৈরি পেন্টিং কথা বলে। যথেষ্ট হয়েছে সীমা, ব্যাস। তুমি জানো তুমি কি বলছো? হ্যাঁ, আমার তো এখন মনে হচ্ছে মায়ের সঙ্গে থাকতে থাকতে তোমার ভাবনাগুলো একদম নেগেটিভ হয়ে যাচ্ছে রণবীরের প্রতি। ছোট ছোট ব্যাপারে তুমি এত তুমি মাথা গরম বলছো করে এটা ফেলছো। ছোট ব্যাপার? ছোট ব্যাপার এটা? এই চুলটা দেখছো, এই লিপস্টিকের শেডটা,
যেটা তোমার সাহায্যে পেয়েছি আমি, আর এই সব কিছু তোমার ছেলে রাজবীরের কুকীর্তি। ওর জন্যই আমাদের মধ্যে এই অশান্তি। এটুকুই নয়, পাড়া সবাইকে উল্টোপাল্টা বলেওছে ও। আর সেদিন বিবেকের প্রাণ নেওয়ার চেষ্টা করেছিল, আর তুমি বলছো এটা ছোট ব্যাপার। চুপ করো। রাজবীর করেছে। এটা কেন বুঝতে পারছো না? তোমার কাছে না জানি এরকম কত রঙের লিপস্টিক রয়েছে, তার মধ্যে কোনোটা হারিয়ে গিয়েছিল, ও খুঁজে পেয়েছে, সেটাই এটা। আর ছোট ছোট ব্যাপার নিয়ে অকারণে রাজবীরের ওপর সন্দেহ করাটা বন্ধ করো। আচ্ছা, তুমি কি এটাও বুঝতে পারো না যে ও তোমাকে নিজের মায়ের থেকেও বেশি ভালোবাসে? আজকাল তো এই বাড়িটাতে শ্বাস নেওয়াও অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। রঞ্জিত আমার কথাটা শোনো। ভাই রাজবীর, রিয়াকে প্রপোজ তুই করছিস আর আমার মন কেমন করছে? প্রপোজ করবো না ভাই, শুধু ফ্রেন্ডশিপ করব। ও দাদা, 3টে চা। আরে ভাই, দুটোর মানেই তো এক, কিন্তু ফ্রেন্ডশিপ ব্যান্ডের জায়গায় তোকে রাখি না পরিয়ে দেয় কি? শোন, ও আসছে। দাদা, আরো 2টো। কেমন আছো রাজবীর? আমি ভালো আছি। নোটস দরকার যখন নিজেই যেতে পারতে। লাইব্রেরি থেকে আমাকে এখানে ডাকার কি দরকার ছিল? আসলে রিয়া, আসলে ফ্রেন্ডশিপ উইক চলছে তো, তাই এই তোমার জন্য। এই থাপ্পড়টা এই কারণে দিলাম যাতে তুই এটা না ভাবিস তোর কুকীর্তি সম্পর্কে কেউ কিচ্ছু জানে না। সব জানি আমি। খুব তাড়াতাড়ি বাড়ির বাইরে তোকে ছুঁড়ে ফেলবো। আর হ্যাঁ, আমার ফ্যামিলির কোনো সদস্যের যদি কোনো ক্ষতি করার চেষ্টা করিস, তোকে আমি সোজা থানায় দিয়ে আসবো। এই ব্যাপারে আমার আগেই স্টেপ নেওয়া উচিত ছিল। মা, কিন্তু আমি কি আমার সামনে একদম নাটক করবি না। লুজার কোথাকার। রাজবীর, তুই ঠিক আছিস তো ভাই? আমার তো মাথায় রাগ চড়ে গেছে। রাজবীর, কিছু বল ভাই। ভাই, মেয়েদের সামনে মান সম্মান চলে গেল ভাই, কিছু একটা কর। হ্যাঁ ভাই, ইটস টু মাচ, খুব বেশি হয়ে গেল এটা। করতে তো আমি অনেক কিছু চাই, কিন্তু আমি একা করতে পারবো না। আমরা আছি তো। ভাই তুই একবার বল, আমরা জীবন দিয়ে দেবো। তুই বল কি করতে হবে। আচ্ছা শোন সবাই, এরা কারা আর এসব কি? আমি বাড়ি ছাড়তে চাই, তো এরা শিফটিং এর জন্য সাহায্য করতে এসেছে। মা, তাড়াতাড়ি কর। চল। মা, তার আগে কিছু কথা বলার আছে তোমার সাথে। বল, আমি শুনছি। শোনো না, বসো প্লিজ। তুমি জানো যে আমি জেনে গেছি তুমি আর ঠাম্মা মিলে আমার মাকে মেরে ফেলেছো। এটা কি করছিস রাজবীর? রাজবীর, ছাড় আমায়, ছাড়, ছেড়ে দে। চুপ। মা আমার, চুপ করো, ঠিক করে বাঁধ রে। তুমি একদম ঠিক ছিলে। বিবেককে আমিই ফেলেছিলাম, বাবার জামায় লিপস্টিকের দাগ আমিই দিয়েছিলাম, পাড়ায় ভুলভাল কথা রটিয়েছিলাম, আর তার সাথে নিজের পায়েসে কাজু মিশিয়েছিলাম বুড়িকে ঘর থেকে বের করানোর জন্যে।
তোমার যাওয়ার সময় হয়ে গেছে সোনা মা আমার। ওয়েলকাম টু হেল। আজ বাড়িটা এত চুপচাপ লাগছে কেন বলতো? মুস্কান বাড়িতে নেই তো তাই, আর রাজবীরও কোথাও একটা গেছে। তাহলেও এত চুপচাপ? গিয়ে দেখাই যাক। আরে তুই এত তাড়াতাড়ি? শুধু তোমাদের জন্য ওয়েট করছিলাম। ভেতরে এসো। চল। এনে তো মারা গেছে। ইনিও মারা গেছেন। এরা তিনজনেই তো মারা গেছেন। এ এখনো বেঁচে আছে। জল নিয়ে আসো ওর জন্য তাড়াতাড়ি। কি হয়েছিল এটা কি? মুখোশ পরে চারজন এসেছিল আর সবকিছু শেষ করে দিয়ে চলে গেল স্যার। এই নাও জল দেখো। ব্যাপারটা তো ডাকাতির মনে হচ্ছে, কিন্তু একটা ব্যাপার আমি বুঝতে পারছি না, সবাইকে এত খারাপভাবে মারার পর রাজবীরকে এরকম হালকা আঘাত কেন করলো? অনেকদিন পর এরকম একটা কেস দেখলাম যেখানে বন্দুক ছাড়া অন্য অস্ত্রের ব্যবহার করা হয়েছে, ছুরি ব্যবহার করেছে। এই কেসটা অন্যরকম। তোমরা একটা কাজ করো, আশেপাশে সমস্ত সিসিটিভি ফুটেজ চেক করো, নিশ্চয়ই কোনো প্রমাণ পাবে। আর একটা কাজ করো, একে হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো, আর ওনার স্টেটমেন্টটা নিয়ে নাও। আমি আপনাদের বলছি স্যার, এই সমস্ত কাজ রাজবীরই করেছে। ওই মুখ পোড়া এই বাড়ির সর্বনাশ চায়, ওই করেছে সব। আমার সংসারটাকে চারকার করে দিল। স্যার অস্ত্র পেয়ে গেছি, আর যেখান থেকে এটা কেনা হয়েছিল সেখানকার সিসিটিভি ফুটেজটাও পেয়ে গেছি। তার মানে আমরা ঠিকই সন্দেহ করেছিলাম। ইয়েস স্যার। সত্যি কথা বল। হ্যাঁ, আমি মেরেছি, আর আমার মনে হয় না আমি কোনো ভুল করেছি, কারণ ওরাও আমার মার সাথে এটাই করেছিল। কারণ রাজবীরকে যে কষ্ট দেয়, রাজবীর তাকে কষ্টে ফেলে দেয়। আচ্ছা, তোরা ওকে সাপোর্ট করার সময় একবারও ভাবিসনি? স্যার রাজবীর আমাদের সবসময় সাহায্য করতো, কিন্তু ওর বাবা মা সবসময় টর্চার করতো। ওটা আমাদের একদম সহ্য হতো না। একটা ভালো ছেলের সাথে কেউ কি করে এরকম করতে পারে? সেজন্য আমরা রাজবীরকে। সেই জন্যে মিথ্যে কথা বলেছিলাম আমি। ওরা আমাকে খুব ভালোবাসতো, কিন্তু ছোটবেলা থেকেই আমি জানতাম যে আমি সৎ সন্তান, তাই ওদেরকে কষ্টের মধ্যে দেখে আমার খুব ভালো লাগতো। যখন আমি জানলাম যে আমার মাকে ঠাম্মা আর এই মা মিলে মেরেছে, তখন ওদের আরো কষ্ট দেওয়া শুরু করলাম। আর যখন আমার ক্রাশের সামনে আমাকে থাপ্পড় মেরেছিল, মনে হয় তক্ষুনি ওদের শেষ করে দিই।
আর তখন আমি ভাবলাম এদের সাথে মিলে বদলা নেওয়ার। রাজবীর, তুই তো আমাদের লাইফটা শেষ করে দিলি ভাই, এবার আমাদের কি হবে? আরে চুপ কর, কাঁদিস না, কিছু হবে না। আমি প্ল্যান বানানোর আগে জেনে নিয়েছিলাম যে আমরা সবাই আন্ডার 18। আচ্ছা, 18 বছর বয়সে বন্ধু আর বন্ধুত্ব খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। এটা এমন একটা বয়স যেখানে বন্ধুদের জন্য যে কোনো কিছু করার থেকে কেউ পিছুপা হয় না। আর রাজবীরও ওদের বন্ধুদের থেকে এই সরলতারই সুযোগ নিয়েছিল। রাজবীরের কথা এসে কিছু বন্ধু শুধু নিজেদেরই নয়, বরং নিজের পরিবারের সবার জীবনও নষ্ট করে দিয়েছে। রাজবীর এই বয়সে সরল নয়, একটা ক্রিমিনাল মাইন্ডেড ছেলে ছিল। 17 বছর বয়সী একটা ছেলে নিজের পরিবারেরই একজন হত্যাকারী হয়ে উঠল। আর তার সঙ্গে তার 3 বন্ধুও। শুধু ওর সৎ বোন আর ঠাকুমা বেঁচে যায়। আর তার কারণ সেই সময় ওরা বাড়িতে ছিল না। এই অপরাধ এতটাই গুরুতর ছিল, এই অপরাধ এতটাই চিন্তা ভাবনা করে করা হয়েছিল যে এর মধ্যে ছোট বা বড় হওয়ার প্রশ্নই ওঠে না। সেই জন্য হাইকোর্ট ওকে মৃত্যুদণ্ড দিয়েছিল। কিন্তু রাজবীরের অপরাধ কি এখানেই শেষ? দিদা, তুমি কেঁদো না। রাজবীর দা যে কর্ম করেছে তার শাস্তিও ঠিক পাবে। তুমি মন খারাপ করো না। আচ্ছা শোন, তুই একটু মঙ্গল মার্কেটে যা, আমার লিস্টের জিনিসগুলো নিয়ে আয়। মঙ্গল মার্কেট কখনো যাইনি। আচ্ছা, জিপিএস দেখে চলে যাব, তুমি টেনশন করো না। সাবধানে যাস। জানি না ওই মুখ পোড়াটা কোথায় আর কি করছে। এই নাও তোমার জন্য গরম গরম খাবার। আচ্ছা শোনো, তুমি গর্ভবতী, এত কষ্ট করার কোনো প্রয়োজন নেই। তোমার হাতে তো আমি শুকনো রুটিও খেয়ে নেব। দেখো, তুমি হলে আমার কাছে সব থেকে দামি। আচ্ছা বলো তো, তোমাকে আমি শুকনো রুটি কি করে দিতে পারি? কোনোদিন আমার পেন্টিং এর দোকানেও এসো। ওই আসলে কি, তুমি আমার সামনে থাকলে পেন্টিং এর মজাটাই আলাদা হয়ে যায়। সকাল সকাল দিদা কি কাজ করতে পাঠিয়ে দিল। আরে রুবিন মিয়া, এই কাজু বরফি খাও, আমি কলেজে পাস করে গেছি। আরে ওয়াসিম ভাই, আমাকে কাজু খাইও না, কাজুতে আমার অ্যালার্জি আছে। ফারুক ভাইয়ের কাছে যাও। আপনার কিছু চাই নাকি? আমাদের এখানে অনেক কম দামে পেন্টিং পাবেন, কিন্তু আপনি যদি চান আপনার পেন্টিংও বানিয়ে দিতে চাই পারি। না। আজব তো। চল। আরে দাদা, দাঁড়ান দাঁড়ান, আপনি আমাকে এইভাবে লকাপে ঢোকাতে পারেন না। আরে আমি একজন নিরীহ আর্টিস্ট দাদা। মঙ্গল মার্কেটে আমার একটা পেন্টিং এর দোকানও আছে, যেতে দিন আমায়। একবার মামার বাড়ির আদর পেলে না সবকিছু বুঝতে পেরে যাবি, বুঝলি? আরে আমি কোনো রাজবীর টাজবীর নই, আমি হলাম রুবিন। আমার বউ আছে নাজমা, আর একটা ছোট বাচ্চাও আছে, গিয়ে দেখুন।
আচ্ছা বুড়ি তুই, তাই ভাবি যে এরা আমাকে 8 বছর ধরে ধরতে পারেনি, এখন কিভাবে ধরলো? মনে পড়েছে সব? এবার সত্যি বল। হ্যাঁ বলছি। আমি জেল থেকে পালানোর পর নাজমার সাথে দেখা হয়েছিল। বাবা মা ছিল না, তাই ভেবেছিলাম বিয়ের পর নাম পরিচয় দুটোই আমি পেয়ে যাব। তাই বিয়ে করে ফেললাম, পেন্টিং বানিয়ে বিক্রি করে বাঁচতে শুরু করলাম। এত বড় মিথ্যে আমার সাথে। নিজের প্রয়োজনকে তুমি ভালোবাসা বলে চালিয়েছো আমার সঙ্গে। তুমি ভাবতেও পারোনি তুমি ধরা পড়ে যাবে আর আমার বাচ্চাটা একা হয়ে যাবে। এটা বলো তো, যে জন্মায়নি এখনো, ওর কি দোষ? সবাই ওকে জিজ্ঞাসা করবে তোর বাবাকে, কি বলবে ও? এসব আমার ভুল। সেদিন যদি এই বুড়িটাকে আর মুস্কানকে মেরে ফেলতাম তাহলে এত ঝামেলাই হতো না। এখন আমার বাচ্চা তার বাবা ছাড়াই বড় হবে, যেমন আমি মা ছাড়া বড় হয়েছিলাম। তোমার লজ্জা লাগে না রাজবীরদা? যেই বাড়িতে থেকেছো সেই বাড়ির সবার ক্ষতি এভাবে করতে পারলে তুমি? যে কর্ম তুমি করেছো তার শাস্তি তোমায় পেতেই হবে। বৌদি, বৌদি কেঁদো না, তুমি আমাদের সাথে চলো। আমরা এটা চাই রাজবিদ্যার ছেলে যেন রাজবিদ্যার মতো না হয়। চলো। অপরাধী যতই চালাক হোক না কেন, কিন্তু সে তার পাপের ফল এই জন্মেই পেয়ে থাকে। রাজবীর এত বড় অপরাধ করেছিল, তা সত্ত্বেও ওর জীবনটা সুখে কাটিয়ে দেবে? এটা সম্ভব নয়। যদি হিংসার বদলে হিংসা হয়, যদি আমরা এটা মেনে নিই, তাহলে সারা পৃথিবী শেষ হয়ে যাবে। সেই জন্য মুস্কান নাজমা আর রাজবীরের ছেলেকে জায়গা দিয়েছিল, আর বদলার হিংসা সারা জীবনের মতো শেষ করে দিয়েছিল। আর রাজবীর সাজা কাটার বদলে জেল থেকে পালিয়ে যায়। অপরাধী সবসময় এটাই ভাবে যে সে আইনের হাতে কখনো ধরা পড়বে না, কিন্তু রাজবীর সেটা পারেনি। ধরা পড়ে গেল, আর শেষেও শাস্তিও পেল। আর এর সাথেই আমি ইকবাল খান আপনাদের কাছে বিদায় নিচ্ছি। পরের এপিসোডে আবার দেখা হবে নতুন কোনো রোমহর্ষক গল্প নিয়ে। ততক্ষণ অ্যালার্ট থাকুন। ক্রাইম অ্যালার্ট, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার।